দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই এই ভিডিওটি হচ্ছে ভূগোলের ভিডিও এবং এখানে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমি কিছু কথা বলে দেবো। দেখো, এই চ্যাপ্টারটা থেকে এবং উপগ্রহ চিত্র, এই দুটো চ্যাপ্টার থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, শুদ্ধ অশুদ্ধ প্রভৃতি নিয়ে মোট 8টা নাম্বার আসে এবং 8টা নাম্বার নির্দিষ্ট সিস্টেমে যদি কিছু কোশ্চেন করে নেওয়া যায় তাহলে কিন্তু 8টা নাম্বার সহজেই পাওয়া যায়। পুরো চ্যাপ্টারটা খুঁটিয়ে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো কিন্তু করে গেলে 8টা নাম্বার কিন্তু সহজেই পাওয়া যায়। বর্জ্য আমরা কাকে বলি? বর্জ্য আমরা তাকেই বলি যে সমস্ত বস্তুর কার্যকারিতা নেই, যে সমস্ত বস্তু পরিত্যক্ত হয়েছে তাকে বলি আমরা বর্জ্য। এবং এই বর্জ্য 5 রকম হতে পারে: তরল, গ্যাসীয়, কঠিন, বিষাক্ত, বিষহীন। প্রথমে জানতে হবে তাহলে বর্জ্য কাকে বলে। বর্জ্য কিন্তু সম্পদের পুরো অপোজিট বিষয়। সম্পদের কি আছে? কার্যকারিতা আছে এবং সেটা সম্পদ হচ্ছে পরিবেশ বান্ধব। এখানে বর্জ্য হচ্ছে পরিবেশ বান্ধব নয় এবং কার্যকারিতা নেই এমন পদার্থই হচ্ছে বর্জ্য। বর্জ্যকে আমরা নানান নামে ডাকতে পারি। জঞ্জাল বলতে পারি, গার্বেজ বলতে পারি, ভ্যাট বলতে পারি, বইতে অনেক কিছু নাম আছে, ঠিক আছে। এবং এই বর্জ্যগুলো যে এত রকমের প্রকারভেদ আছে, মানে তরল, কঠিন, গ্যাসীয়, বিষাক্ত, বিষহীন, এর প্রত্যেকটি নাম যেটার সঙ্গে যুক্ত সেটা কাকে বলে বলতে হবে এবং তার উদাহরণ অবশ্যই জেনে রাখতে হবে। দেখো, তরল, গ্যাসীয়, কঠিন এই বর্জ্য তো আমরা সহজেই বলে দিতে পারি। কারখানা থেকে নির্গত তরল পদার্থ, তৈলাক্ত যে কর্দমাক্ত জল, সেইগুলো হতে পারে তরল বর্জ্য। গৃহস্থালী বর্জ্য হতে পারে কঠিন বর্জ্য। এবং গ্যাসীয় বর্জ্য আমরা জানি, ক্ষতিকারক যে গ্যাসগুলো হয় সেগুলো, যেমন যানবাহন থেকে নির্গত ধোঁয়া ধুলো, কলকারখানা থেকে ধোঁয়া ধুলো, সেগুলো হচ্ছে গ্যাসীয় বর্জ্য। বিষাক্ত বর্জ্যের নামগুলো কিন্তু মনে রাখতে হবে। বিষাক্ত বর্জ্য পারদ, সীসা, এই সমস্ত বর্জ্যকে বিষাক্ত বর্জ্য বলে। ইউরেনিয়াম, থোরিয়াম, পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হয় যে সমস্ত জায়গায়, সেখানে যে বর্জ্য, তার ধরো অস্ত্র টস্ত্রগুলো, সেগুলো তো নিষ্কাশিত হয় বর্জ্য। এবং ই বর্জ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টপিক। বর্জ্য মানে হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য। বর্জ্যের কিন্তু অনেক প্রকারভেদ হয়, এছাড়াও অনেক প্রকারভেদ হয় নাম অনুযায়ী, উৎস অনুযায়ী। যেমন চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, বর্জ্য, ঠিক আছে। পৌরসভার বর্জ্য, কৃষিজ বর্জ্য যেগুলো হচ্ছে ধানের যে কুড়ো, ধানটা কেটে নেওয়ার পর ধানের যে গোড়াগুলো, ঠিক আছে, সেগুলো বর্জ্য হতে পারে। আর পৌরসভার বর্জ্য, সেগুলো আবর্জনা। পৌরসভায় যে সমস্ত মানুষ বসবাস করে তাদের ব্যবহার্য যে বর্জ্য পদার্থগুলোই পৌরসভার বর্জ্য, আবর্জনা, ময়লা এবং নোংরা জল। আর তোমার যেটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত, সিরিঞ্জ, ব্যান্ডেজ, যে সমস্ত পরিত্যক্ত জিনিস চিকিৎসাতে উৎপন্ন হয় সেই সমস্তই হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। বর্জ্য ইলেকট্রনিক বর্জ্য, যদি ফোন খারাপ হয়ে যায় সেগুলো ইলেকট্রনিক বর্জ্য, মানে বর্জ্য, ঠিক আছে। খারাপ টিভি, খারাপ মোবাইল, খারাপ রেডিও, সব কিছু ইলেকট্রনিক বর্জ্য। আর জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর বর্জ্য জানতে হবে, যেগুলো সমাজে যে দেখা যায় যে বর্জ্যগুলো নষ্ট হতে পারে, নষ্ট হয়ে যায়, বিয়োজিত হয়। জৈব ভঙ্গুর বর্জ্য, যেগুলো বিয়োজিত হয় না সেগুলো অভঙ্গুর, যেমন প্লাস্টিক, ঠিক আছে, প্লাস্টিক অভঙ্গুর। এবার বিষাক্ত বর্জ্য থেকে উৎপন্ন যে অসুখগুলো হয়, যেমন পারদ, সীসা থেকে কী অসুখ তৈরি হয়, আর্সেনিক থেকে কী অসুখ হতে পারে। যেমন আমরা অনেক অসুখের নাম জানি, মিনেমাটা, ইটাই, ব্ল্যাক ফুট, এই অসুখগুলোর নাম এবং এই অসুখগুলো কোন বর্জ্য থেকে হয় সেইগুলো জানতে হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া ব্যবস্থাপনাতে আসছি, তার আগে বলি ইউটিফিকেশান খুব গুরুত্বপূর্ণ। ইউটিফিকেশান মানে হচ্ছে যে সমস্ত কৃষিজ জমিতে কীটনাশক সার প্রয়োগ করা হয়, সেই সার প্রয়োগ করার পরে দেখবে ঘাস মারা ওষুধ দেওয়া হয়, ঘাসকে পচানোর ওষুধ দেওয়া হয়, ঘাসকে জ্বলিয়ে দেওয়ার ওষুধ দেওয়া হয়, কীটনাশক সার প্রয়োগ করা হয়। তারপর বৃষ্টির জল পড়লে সেটা ধুয়ে গিয়ে নিকটবর্তী জলাশয়ে গিয়ে পড়ে এবং জলাশয়ের অক্সিজেন লেভেলকে কমিয়ে দেয়। এটা ইউটিফিকেশান হয়। এর ফলে কি হয়, এবারে অনেক রোগ তৈরি হতে পারে এবং জলে যে প্রাণীগুলো থাকে তারা মারা যায়, ঠিক আছে। এবং এর ফলে মানুষেরও অনেক রোগ হতে পারে ওই সমস্ত প্রাণীগুলোকে খেলে, যেমন মাছ খেলে হতে পারে রোগ। আর
এছাড়া যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার 4টে পদ্ধতি বলা হয়েছে বইতে, সেটা খুব ইম্পর্টেন্ট। 4R জানতে হবে, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। ঠিক আছে, আমরা রিডিউস করতে পারি, আমরা যে সমস্ত বর্জ্য আছে সেগুলো আমরা কম্পোস্টিং পদ্ধতিতে সার তৈরি করে ফেলতে পারি। যে সমস্ত কৃষিজ বর্জ্য হয়, যেমন আনাজের খোলা, চায়ের পাতা, ডিমের খোলা, কলার খোসা, সব কিছু নিয়ে আমরা কী করতে পারি, সেগুলোকে আমরা কম্পোস্টিং পদ্ধতিতে ব্যবহার করতে পারি। আবার রিইউজও করতে পারি, কোনো প্লাস্টিক বোতল ফেলে না দিয়ে সেটাকে ফুলদানি বানানো যেতে পারে, বা কোনো কিছুতে ইউজ করা যেতে পারে, বা টবের বিকল্প হিসেবে কাজ করানো যেতে পারে। রিসাইকেল করতে পারি আমরা, রিফিউজ করতে পারি, প্লাস্টিককে রিফিউজ করতে পারি আমরা। ঠিক আছে, আমরা বাড়ি থেকে আমাদের যে সমস্ত ব্যবহার্য যে ব্যাগ আছে সেগুলো নিয়ে গিয়ে আমরা প্লাস্টিককে রিফিউজ করতে পারি। এই 4টে পদ্ধতি কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা হচ্ছে কঠিন তরল গ্যাসীয় পদার্থের যে ব্যবস্থাপনা আছে, যেটা হচ্ছে ল্যান্ডফিল, খুব গুরুত্বপূর্ণ ল্যান্ডফিল। আর প্রথমে তো বর্জ্য তো পৃথক করতেই হবে, যেটা হচ্ছে পচনশীল বর্জ্য আর অপচনশীল বর্জ্যকে আলাদা করতে হবে, এবং তারপরে সেটাকে সেই ব্যবস্থায় নিয়ে যেতে হবে, যেটা যেমন ব্যবস্থা দরকার। আর ভরাটকরণ করতে পারা যেতে পারে, যদি একটা বড় বিশাল বড় গর্ত করে তাতে যদি পচনশীল জিনিস রেখে দিয়ে সেটাকে ভরাট করে দেওয়া যায়, তাহলে বৃষ্টির জল হলে সেই জল ওখানেই পড়ে থাকবে, সেখান থেকে কোনো নিষ্কাশিত তরল পদার্থ নিষ্কাশিত হবে না এবং অন্যত্র মিশবে না। কিন্তু যদি দেখা যায় আমরা আবর্জনা স্তূপাকার করে রেখে দিয়েছি এবং সেখান থেকে যদি বৃষ্টির জল সেখানে পড়ে, সেই কর্দমাক্ত নোংরা যেটাকে বলে ক্ষতিকারক জল, সেটা হচ্ছে লিচেট, সেটা কিন্তু অন্যত্র মিশে গিয়ে কৃষি জমি বা কাছাকাছি জলাশয়ের ক্ষতি করতে পারে। আমরা কম্পোস্টিং পদ্ধতিতে ব্যবহার করতে বর্জ্যকে ব্যবস্থা করতে পারি, যেটা হচ্ছে সবাই তো কম্পোস্টিং বলে, অবাত কম্পোস্টিং বলে। খুব ইম্পর্টেন্ট এই কম্পোস্টিং, কিন্তু জানতেই হবে। কম্পোস্টিং হচ্ছে জৈব ভঙ্গুর পদার্থগুলোকে বিয়োজিত করে, জীবাণুর দ্বারা বিয়োজিত করে সেখানে একটা সার তৈরি করা হয়। ঠিক আছে, হিউমাসে পরিণত করা হয় এবং এর মাধ্যমে সার তৈরি হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি, স্কাবার করতে পারি। স্কাবারের মাধ্যমে কি হয়, এই পদ্ধতিতে শিল্প থেকে যে বায়ু নিষ্কাশিত হয় তাকে ক্ষতিকারক পদার্থগুলো নিষ্কাশিত করা যায় স্কাবারের মাধ্যমে। ঠিক আছে, এটা তো জানতেই হবে। এবং হু, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান, বলে দিয়েছে যে কোন কোন প্রাণী ক্ষতিকারক, কোন কোন কীট পতঙ্গ ক্ষতিকারক, এবং কোথা থেকে কী কী বর্জ্য ক্ষতিকারক, কী কী বর্জ্য থেকে কী হতে পারে, রোগ হতে পারে, সেগুলো আমাদের বিস্তারিত জানিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্জ্যকে ঠিক মতনভাবে বর্জ্য যাতে পরিবেশের ক্ষতি না করে, পরিবেশের মানুষের ক্ষতি না করে, পরিবেশের জীবজগতের ক্ষতি না করে, সেই রকমই সেই কাজেতে পদক্ষেপ নিতে পারেন কারা, তোমরা শিক্ষার্থীরা আবর্জনা মুক্ত রাখতে পারো বাড়ি পরিবেশকে। এবং এই 4টে আর যেটা বললাম 4R, এই পদ্ধতিতে বর্জ্যকে ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা, সেটা করতে পারো, প্রত্যেককে বোঝাতে পারো। ঠিক আছে, সচেতনতা বৃদ্ধির জন্য তোমরা ক্যাম্পেইনিং করতে পারো, মিছিল করতে পারো, বিভিন্ন এক্সিবিশনের ব্যবস্থা করতে পারো। এই বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন দ্রব্যাদি তৈরি করে এক্সিবিশন করতে পারো, তাহলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, তারা বুঝতে পারবে যেগুলো ফেলে না দিয়ে এগুলো ব্যবহার করা যায়। এটা তোমরা করতেই পারো। এছাড়া নমামি গঙ্গাটা অবশ্যই পড়ো, কারণ গঙ্গা নদী দূষিত হচ্ছে, যমুনাও দূষিত হয়েছে, গঙ্গা দূষিত হচ্ছে, এবং সেই দূষণ মুক্ত করার জন্য গঙ্গাকে যে প্রয়াস, যে উদ্যোগ নেওয়া হয়েছে, সাধারণ মানুষেরও কিন্তু তাতে কিন্তু সহযোগিতা করতে হবে সাধারণ মানুষকে। ঠিক আছে, তা না হলে শুধু সরকারের সহযোগিতায় কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। সাধারণ মানুষ, শিক্ষার্থী, ছোট বড় সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে আমাদের পরিবেশ সুন্দর থাকে এবং সুন্দর পবিত্র থাকে, আমাদের বাসযোগ্য হয়ে ওঠে, যেন জীবাণুমুক্ত থাকে, আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, বাই।